তৌফিকের গায়ে ঢিলে পোশাক, চোখে বিরাট বড় চশমা, চুলগুলো বড় বড়, যেন কয়েক মাস হয়েছে কাটেই না। একই রকম স্টাইলে সব সময় ঘুরে বেড়ায়, যার কারণে বারবার তৌফিককে র্যাগিংয়ের শিকার হতে হয়। তাকে সবচাইতে বেশি বিরক্ত করে ভার্সিটির ছেলেগুলো, তেমনি আজকেও তার ব্যতিক্রম হয় না। কিরে মামা, ভালো লাগছে? কি করবি বল। কি করব, আবার চল ওই খ্যাত তৌফিককে একটু অপমান করে আসি। হ্যাঁ ঠিক বলেছিস, শালাকে এত অপমান করি তবুও এখন বিরক্ত হয় না। প্রায় 2টা মাস হতে চললো এই খ্যাতের সাথে আমাদের রুম শেয়ার করতে হচ্ছে। প্রিন্সিপালের বাচ্চা হচ্ছে কেন ওকে ভর্তি করিয়ে নিয়েছে। ওর আর আমাদের স্ট্যাটাস কখনো মিলে? বাইক আছে আমাদের, টাকা আছে, স্টাইলিশ আমরা, কিন্তু প্রিন্সিপালকে মন চায় শালাকে পুঁতে ফেলি। আকাশ বাদ দে, প্রিন্সিপালকে পুঁতে ফেললে হয়তো নতুন প্রিন্সিপাল আসবে, কিন্তু এই খ্যাত তো থেকেই যাবে। তাছাড়া এই বুড়া বেটাকে মেরে কেন শুধু শুধু আমাদের এক্স গ্যাংয়ের নাম নষ্ট করব? হ্যাঁ ঠিক বলছিস রাতুল, ওই দেখ খ্যাতটা ভার্সিটি থেকে বের হয়েছে। ভার্সিটি থেকে বের হয়ে হাঁটা শুরু করে তৌফিক। এমন সব হুট করে কোনো কিছুর সাথে উষ্টা খেয়ে মাটিতে পড়ে গেল। মাথা একটু উপরে তুলে দেখে আকাশ, শিহাব আর রাতুল দাঁড়িয়ে। তাই কিছু না বলে উঠে টি শার্ট আর প্যান্ট ছেড়ে ওদের পাশ কাটিয়ে চলে আমার প্রস্তুতি নেয়। আকাশ ততক্ষণে তৌফিককে কলার চেপে ধরে। ভাই কি হয়েছে, আমার সাথে এমন করছেন কেন? কোচিংয়ের সাথে বল, তোর মতো খ্যাত আমাদের সাথে ভার্সিটিতে দেখলে রাগে পুরো শরীরে আগুন জ্বলে। তোকে কেন জানো আমরা সহ্য করতে পারি না, কিন্তু তুই বারবার কেন আমাদের সামনে পড়িস বলতো? ভাই দেখুন, একে তো আপনারা জানেনই আমি গরিব, আমার বাবা নেই, মা ছিল, তাও সে অন্য জায়গায় বিয়ে করেছে। তারপর থেকে অনাথ আশ্রমেই বড় হয়েছি, অনেক কষ্টে এত দূর এসেছি। ভাইয়া প্লিজ আমার সাথে এমন করবেন না। দেখলে আকাশ আর শিহাব, শালা একেবারেই সেই লেভেলের অভিনয় পারে। কিন্তু বাবু তুমি তো জানো না আমরা এসব বিশ্বাস করি না, আমাদের দয়া মায়া নেই। এই দাঁড়িয়ে আছিস কেন, মার শালাকে। ওরা তৌফিককে মারতে শুরু করে। তৌফিক একা কি করবে, ওদের কিল ঘুষিগুলো হজম করে নিতে হলো। একে তো সকালে কিছু পেটে পড়েনি, তার মারগুলো খেয়ে পেটের ক্ষুধা উদাও হয়ে গেছে ওর। ওরা মেরে চলে যায়, এটা নতুন কিছু নয়। প্রায় 2 মাস ধরে ওদের অত্যাচার সহ্য করছে তৌফিক। মাটি থেকে উঠতে চায় সে, কিন্তু পারে না, আবার পড়ে গেল। অনেক কষ্টে উঠে ক্যান্টিনে আসে। ক্যান্টিনের কোণার একটা বেঞ্চে বসে মাথা নিচু করে নিজের চোখের পানি ফেলছে তৌফিক। এমন সময় অনুভব করে মাথার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাথা তুলে সামনে তাকাতেই দেখে তার ক্লাসের একটা ছেলে, নাম সাব্বির। আমি বুঝি না তোকেই কেন সবাই এত মারে, অপমান করে। বুঝবেন না ভাই, এটাই ধনী আর গরিবের পার্থক্য। তোর কোন দিক থেকে আমার ভাই মনে হয়, নাম ধরে ডাকবি বুঝলি? এটা কিভাবে হয় ভাই? শালা তোকে বললাম না নাম ধরে ডাকবি। কিন্তু আমি তো আপনাকে চিনি না, নামও জানি না, শুধু আমাদের ক্লাসে দেখেছি। ও সরি, আমারই ভুল, আমার তো মনেই নেই। শোন, আমার নাম হলো সাব্বির রহমান, তুই সাব্বির বলেই ডাকবি। আর তোর নাম কি? আমার নাম তৌফিক। ভালো। শোন, তোর মুখ থেকে রক্ত বেরোচ্ছে, চল দ্রুত ফার্মেসিতে। দেখ এসব রাগ এমনি ঠিক হয়ে যাবে। আর শোন, ওই ছেলেগুলো কেন আমার সাথে এমন করে? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তবে কেন আমার সাথে এমন করবে? তুই গরিব আর আমি এতিম বলে। আসলে ওরা কে জানিস? এরা হলো ঢাকায় মাফিয়া কিং, শ্যারনের লোক। কি শ্যারন? কি হলো, তুই শ্যারনের নাম শুনে এমন করলি কেন? মনে হচ্ছে তুই শ্যারনকে চিনিস। চিনব না মানে? কি বলিস তুই? এসব শ্যারন তো আমাদের গ্রামের বাচ্চারাও চেনে, আর তুই বলছিস আমি চিনব না? খুব খারাপ লোক। এই চুপ, আসতে বল, এসব কথা জোরে বলতে নেই। জিনিস তো দেওয়ালেরও কান আছে, টুপ করে কানে শুনে ফুট করে শ্যারনের লোকের কানে গেলে তোকে একদম পুঁতে ফেলবে। আচ্ছা আমাকে একটা কথা বলবি, এই শ্যারন নামটা আবার কেমন? এ কি বাংলাদেশি নাকি কোনো বিদেশি? শ্যারন হলো ইসরায়েল একজন জেনারেল, বুঝলি? এদের মূল কাজ হলো ইসলামের ক্ষতি করা, আর শ্যারন সেই দলেরই একজন জেনারেল। ও, কিন্তু এরা বাংলাদেশে কেন এসেছে? এটা জানি না, তবে শ্যারন এখনে পালিয়ে এসছে।
আর নিজের পাপের সাম্রাজ্য তৈরি করছে। আচ্ছা শোন, আমি তাহলে ম্যাসে চলে যাই। ঠিক আছে, যা। ম্যাসে আসার পথে আকাশদের সামনে পড়ল তৌফিক। কিরে, শুনলাম তোর নাকি বন্ধু হয়েছে একজন। না ভাইয়া, এমনি। আর শোন, তোর আজ একটা কাজ আছে। আমাদের এখানে 10 জন লোক আসবে, বুঝলি? তাদের জন্য স্পেশালভাবে বিরিয়ানি রান্না করবি। কিন্তু ভাই, এত রান্না আমি একা করব কিভাবে? কাউকে তো সাহায্য করতে হবে। হ্যাঁ, তা ঠিক বলছিস। আমি বা আকাশ তোর সাথে সাহায্য করব। আর শোন, এগুলো কাউকে বলবি না। আর যদি বলিস, শালা তোকে এখানে পুঁতে ফেলবো। ভাই, সেসবের দরকার নাই, আমি সব ব্যবস্থা করছি। এনে টাকা, বাজার করে খুব দ্রুত আসবেই। টাকাটা কোনো মতে নিয়ে ওভাবেই দৌড়ে বাজারের দিকে আসে তৌফিক। বাজারের ভিতরে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে একটা মেয়ে নামে। নামতেই কারোর সাথে ধাক্কা লাগে মেয়েটির। মেয়েটা গাড়ির দরজার সাথে বাড়ি খায়। সামনে তাকিয়ে দেখে একটা ছেলে বাজারের ব্যাগ হাতে বাজারের দিকে দৌড়ে চলে যায়। কিছু সময় পর বাজার করে ম্যাচের সামনে আসতেই তৌফিক দেখলো কয়েকজন ছেলে দাঁড়িয়ে, আর তার সাথে একটা মেয়ে। মেয়েটার দিকে তাকিয়ে থাকে তৌফিক। বাজারের ব্যাগগুলো নামাতে শুরু করে। তৌফিকের তখনই পিঠে খুব জোরে কেউ আঘাত করে। চোখ মুখে সব কিছু যেন অন্ধকার দেখতে থাকে সে। এরপর থেকে একে সবাই মারতে শুরু করে তৌফিককে। কিন্তু কেন তাকে মারছে? মায়ের চোটে অজ্ঞান হবার আগে শুনতে পায় সে মেয়েটির সবাইকে বলছে, এই ছেলেটা বাজারে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তৌফিক বুঝতে পারে সে মেয়েই প্রতিশোধ নিল এখন। সে জ্ঞান হারায়। যখন চোখ খুলে নিজেকে কোনো একটা রুমে দেখতে পায়। এটাকে রুম বললে ভুল হবে, এটা একটা কুটির ঘর। মাটির দেওয়াল আর টিনের ছাউনি। একটু পর একটা লোক ঘরে প্রবেশ করেই দৌড়ে তৌফিকের কাছে এলো। লোকটার নাম কালাম। বাপজান, এখন কেমন লাগতেছে? জি চাচা যান, আমি এখন একটু ভালো বোধ করছি, কিন্তু পিঠে আর শরীরে খুবই ব্যথা। থাকবেই বাপজান, ওই লোকগুলো তোকে কতই না মারলো। ওদেরকে আটকাতে চাইছিলাম বাপজান, কিন্তু ভয়ে আটকায়নি। তাহলে হয়তো তোকে আর আমাকে ওখানে মরে পচে থাকতে হতো। আমাকে এখানে কিভাবে আনলেন চাচা? আর আপনাকে তো আমি চিনলাম না। চিনবি কেমনে বল? আমি রিক্সাওয়ালা যে তোকে বাজার থেকে ম্যাচ পর্যন্ত নিয়ে এসেছিলাম, তারপরেই তোরা তোকে মেরে গেল। ও হ্যাঁ চাচা যান, মনে পড়েছে। আপনার ভাড়াটাও আমি দিতে পারিনি, আবার আমাকে এখানে এসেছেন। আপনার কত টাকা খরচ হয়েছে চাচা যান, আমাকে বলুন। তোকে না এক চড় মারবো। টাকার কথা বলিস কেন? তোর মতো আমার একটা ছেলে ছিল, ভার্সিটিতে পড়তো, কিন্তু ওই লোকগুলো মেরে ফেললো তাকে। চাচা কান্না করবেন না, দোহাই আপনার। কি হয়েছিল বলুন আমায়। কে মেরেছে আর কেন মেরেছে? কোনো কারণ ছিল না রে। আমার ছেলের একটাই অপরাধ ছিল, গরিব বলে তাকে ওই ভার্সিটিতে পড়তে দিব না। ছেলেটা তো যেত, যার জন্য মরতে হলো তাকে। চাচা বাদ দিন ওসব, আমি তাহলে আসি। সঠিক সময় দেখা হবে আপনার সাথে। তুই আর ওই কলেজে যাস না, ওরা তোকে মেরে ফেলবে। চাচা, বাঁচা মরা আল্লাহর হাতে, কিচ্ছু হবে না আমার। আপনি ভরসা রাখুন। আর আজ রাতে আপনাকে নিয়ে যেতে আমার কয়েকজন বন্ধু আসবে, আপনি ওদের সাথে চলে যাবেন। কেমন? কোথায় নিয়ে যাবে? আমার বাড়িতে নিয়ে যাবে। আজ আসি চাচা। চাচার ঘর থেকে বের হয়ে দেখতে তৌফিক দেখতে পায় এটা একটা পরিত্যক্ত ফ্লাইওভারের নিচের একটা ঘর। ফ্লাইওভার তৈরির আগে এখানে বস্তি ছিল, তাদের উচ্ছেদ করেই এটা বানানো হয়েছে। ভাগ্যক্রমে এই কুটির ঘরটা ভাঙেনি, সেখানেই চাচার বসবাস। তৌফিক হাঁটতে হাঁটতে পৌঁছে গেল। চলে আসে ম্যাসে। সবাই কেমন যেন করে তাকাচ্ছে ওর দিকে। তবুও নিজের ঘরে আসতেই দেখে আকাশ শিহাবরা মদ খেতে ব্যস্ত। ওরা তৌফিককে দেখেই আবার মারার জন্য আসতে থাকে, কিন্তু এতটাই নেশা হয়ে গিয়েছে ওদের যে তৌফিকের কাছে আসার আগেই পড়ে যায়। সেই সুযোগে ওদের সাথে থাকা M4 পিস্তলটা তিনটা নিজের পকেটে নিয়ে বের হয়ে আসে তৌফিক। উদ্দেশ্যহীনভাবে খোলা পথ দিয়ে হাঁটছে তৌফিক আর অনুভব করে এই ভীতু শহরটাকে। অবশ্য তৌফিক নিজেও ভীতু। দেখতে দেখতে রাত হয়ে গেল। ফুটওভার
ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে তৌফিক। এমন সময় পাশেরই এক ঝোপঝাড়ে কিছু নাড়াচাড়া আর কয়েকজন লোকের কণ্ঠ শুনতে পাই তৌফিক। এগিয়ে গেল সেদিকে, আর যা দেখলো যে আকাশের সাথে থাকা মেয়েটিকে ওরা এখানে এনেছে। মেয়েটাকে সবাই মিলে ধর্ষণ করার চেষ্টা করে। তৌফিক বলে, আকাশ ভাই, আপনারা মেয়েটাকে ছেড়ে দেন, এগুলো পাপ। কিরে তুই এখানে, শালা বাঘ, নলে তোকেও মেরে ফেলবো। ভাইয়া দোহাই আপনার, আপনি প্লিজ আমাকে বাঁচান এদের হাত থেকে। ওরে ওরে ফুলটুসি, এত তারা কিসের? আজ একটু মস্তি করি, আগামীকাল তোমায় ছেড়ে দেব। দেখ তোরা মেয়েটাকে ছেড়ে দে, নয়তো ভালো হবে না কিন্তু। কুত্তার বাচ্চা, তোকে এখান থেকে যেতে বললাম না? তৌফিক তবুও দাঁড়িয়ে থাকে সেখানে। আকাশ জোরে তৌফিকের বুকে লাথি মারে। তৌফিকের নিজের মধ্যে ঘুমিয়ে থাকা শয়তানটা জেগে উঠল, আবারও রক্তে এনে এসে চেপে বসে গেল ওর। মাটি থেকে উঠেই তৌফিক কোমর থেকে পিস্তলটা বের করেই আকাশের মাথায় গুলি করে দেয়। আকাশ সাথে সাথে দূরে ছিটকে পড়ে। এটা দেখে শিহাব নিজের কোমরে হাত দেয়। তৌফিক দেরি করে না, ওর মাথায়ও শ্যুট করে দেয় তৌফিক। এটা দেখে রাতুল পালাতে যাবে, ওকেও শ্যুট করে দেয় তৌফিক। তারপর ধীর পায়ে মেয়েটির দিকে এগিয়ে যায় সে। এই মেয়ে, তোমার নাম কি? আর তুমি ওদের সাথে কি করো? জি ভাইয়া, আমি তনু, পাশের কলেজ হোস্টেলে থাকি। এরা আমার বন্ধু ছিল, আমাকে মিথ্যে বলে ডেকে এনেছে। কেঁদো না, কথা দাও আজ যা হয়েছে কাউকে বলবে না। ঠিক আছে ভাইয়া, বলবো না, আর আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। মেয়েটিকে তার হোস্টেলের সামনে এগিয়ে দিয়ে যায় তৌফিক। তারপর ফিরে আসে হোস্টেলে। পরের দিন দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে যায় তার। দরজা খুলেই দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে। দরজা খোলার সাথে সাথে ওরা ভেতরে ঢুকে পড়ে। তুমি কে? আর আকাশ, সাব্বির, রাতুল, এদের ঘরে তুমি কেন? জি স্যার, আমি ওনাদের রুমমেট, এই এক রুমে থাকি। ও, কিন্তু ওদের তো দেখছি না, ওরা কই? স্যার, ভাইয়ারা গতকাল কোনো একটা ঝামেলা নিয়ে আর কিছু লোক আসবে সেসব বলতে শুনেছিলাম। তারপর গতকাল রাতে তাড়াহুড়ো করে বের হয়ে যায় ওরা, আর ফিরে আসেনি। কেন, কি হয়েছে স্যার? ওদের লাশ ফুটওভার ব্রিজের নিচের জঙ্গলে পাওয়া গেছে। কি লাশ? স্যার, আমার ভাইয়ারা খুন হয়েছে? দেখো, শান্ত হও। তুমি কি জানো ওদের পরিবার কোথায় থাকে? স্যার, এটা তো আমি জানি না। কিছুদিন আগেই আমি এখানে উঠি, আপনি চাইলে হোটেল ম্যানেজারের থেকে নিতে পারেন। ঠিক আছে, আর যে কোনো দরকার বা সমস্যা হলে আমাদের জানাবে। আমরা তোমার সাহায্য এবং নিরাপত্তার ব্যবস্থা করব। তদন্ত শেষ না হওয়া অবধি শহর ছেড়ে যাবে না। কি যে বলেন স্যার, আমার মতো গরিবের নাকি নিরাপত্তা আর বিপদ, আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার। অফিসাররা চলে গেল। তৌফিকও রেডি হয়ে ভার্সিটির দিকে আসে। ভার্সিটির কাছে আসতে কয়েকটা ছেলে জোর করে তৌফিককে তুলে নিয়ে যেতে লাগলো। কে ভাই আপনারা? আমাকে কেন তুলে নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি। এই চুপ কর, তুই জানিস আমরা কে? তোকে তো সেই দিনই মেরেছিলাম, এমন ভাবে তবু বেঁচে গেলি কিভাবে? আরে হৃদয়, জানিস না কুত্তাগুলো লাথি খেতে খেতে বড় হয়। একবার মেরেছি তো কি হয়েছে, এসবে এই অভ্যস্ত, তাই কিছুই হয়নি। আশ্রিতা আপুর কাছে নিয়ে চল, একদম সাইজ করে দিবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। মামুন আসলেই কুত্তার লেজ সোজা হয় না, কিন্তু আমি এটা ভেবেই পাই না এ শালার সাথে রীতা আপুর কি কাহিনী থাকবে। এই শোনেন ভাই, আমাকে ছেড়ে দিন, আমার ক্লাস আছে। কিন্তু কে শুনে কার কথা? জোর করে নিয়ে এলো তৌফিককে। আপু, এই যে এনেছি সেই ছেঁচড়ার বাচ্চাকে। ভাবখানা এমন যেন মনে হয় কি এমন কাজ করেছে হৃদয়। তৌফিক সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে পেছন দিকে ফিরে দাঁড়িয়ে আছে, আর সাথে 10-12 জন মেয়ে। তৌফিক মজা করে বলে, ভাইয়া আপনি কি গে? এভাবে পেছন ফিরে তাকিয়ে আছেন কেন? একটু সামনের দিকে তাকান, আপনার মুখটা দর্শন করিয়া আমায় ধন্য করুন। কিন্তু মেয়েটি ঘুরেই তৌফিকের গালে কয়েকটা থাপ্পড় মারতে থাকে। 1, 2, 3, 4, 5টা চর বসিয়ে দিল। রীতা থামলো। তৌফিক পিছনে তাকায়, সেও ছেলেগুলো নেই। এমন মেয়ের হাতে মার খেয়েছে, প্রতিশোধ তো এবার নিতে হবে। রীতা আবারও মারতে আসে তৌফিকের দিকে। তৌফিক তখনই টুপ করে মেয়েটার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এ যেন অমৃত। রীতা নিজেকে ছাড়ানোর জন্য লাফাতে শুরু করে।
তৌফিক রিতার চুলের মুঠি শক্ত করে ধরে কিস করতেই থাকে। 1 মিনিট পর তৌফিক রিতার ঠোঁট দুটো ছেড়ে দেয়। দুজনেই হাঁপাতে থাকে। আশেপাশের মেয়েরা সবাই ফ্রিতে মজা নিয়েছে, আর মেয়েটা এখনো ঘরের মধ্যে আছে। তারপর রিতার সাথে তৌফিকের দেখা হয়েছিল ভার্সিটিতে। প্রথম দিন আকাশদের র্যাগিংয়ের জন্য রিতাকে চুমু দিতে হয়। তৌফিক ভয়ে দৌড়ে পালায়। আজকে তৌফিক আবারও চুমু দিয়ে বসেছে। রিতা রেগে গেল। কুত্তা, তোর এত বড় সাহস! আমাকে কিস করিস? তুই জানিস আমি কি করবো যে তোকে? আপনি কি করতে পারেন আমি জানি না, তবে আপনি যতবারই কাছে আসবেন ততবারই আমি আপনাকে কিস করব। থামাতে পারবেন না। তোর কথাগুলো শুনে হাসি পাচ্ছে। যাই হোক, তুই এখানে একটু থাক, তোর কি করে ওয়েট অ্যান্ড সি। ওকে। রিতা চারপাশে তাকিয়ে হঠাৎ নিজেই তৌফিককে কিস করে বসে। তৌফিককে সুযোগে রেসপন্স করতে থাকে, কিন্তু হঠাৎ তৌফিকের মাথার পেছনে হৃদয়ে এসে জোরে একটা বাড়ি দেয়। তৌফিক জ্ঞান হারায় সেখানেই। যখন চোখ খোলে নিজেকে অন্ধকার একটা ঘরে দেখতে পায় তৌফিক। সামনে 60 পাওয়ারের একটা বাল্ব, টেবিলের একটা গ্লাস আর জগ রাখা পানি খাওয়ার জন্য। কে আছো এখানে? থাকলে সামনে এসো। তৌফিকের চিৎকার শুনতে পেয়ে কেউ একজন এদিকে আসে। একটা হাবিলদার তৌফিকের সামনে এসে হাজির। কি হয়েছে রে তোর? এত চেলামেলি করছিস কেন? ডিম থেরাপি না খেতে চাইলে চুপচাপ এখানে থাক, বড় স্যার আসলে তোর ব্যবস্থা নিবে। হাবিলদার, ভুল করো না। তুমি কি চেনো আমি কে? কে তুই? আমি কে সেটা না হয় পরেই জানবি। এখন তুই যদি আমার কথা শুনিস তো টাকা প্লাস জান দুটোই পাবি। আর যদি না শুনি? তোর নাকি সুন্দরী একটা বউ আছে, দেখতে তো শুনেছিলাম ভালোই। একদিন টেস্ট করে আসবো তোর সামনেই। তুই কি চাস আমি এসব করি? না না ভাই, দোহাই আপনার, আমার স্ত্রী প্রেগনেন্ট, ওর কিছু করবে না। বলুন আপনি কি করতে হবে? আমাকে এখানে কে নিয়ে এসেছে? আর কলেজ মাঠে কে আমার মাথায় আঘাত করেছিল? বড় স্যার মেরেছিল আপনাকে, তার মেয়েকে আপনি কিস করেছিলেন এটা দেখে। আর এখানে বড় স্যারই নিয়ে এসেছে। তিনি এখন বাসায় গিয়েছে, হয়তো কিছুক্ষণ পর চলে আসবে। ও আচ্ছা, শোন, পাশে একটা হোটেল আছে, ওখান থেকে স্পেশাল বিরিয়ানি আন আর তোর ফোনটা আমাকে দে, 5 মিনিট কথা বলবো। হাবিলদার ভয়ে ভয়ে ফোনটা দিয়ে চলে গেল। ফোনটা নিয়ে 5 মিনিট কথা বলে রেখে দিল তৌফিক। একটু পর হাবিলদার হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে হাজির। স্যার দ্রুত খেয়ে নিন, আর কিছুক্ষণের মধ্যে বড় স্যার চলে আসবে, তখন আমার চাকরি চলে যাবে। আরে ভয় নাই, তোমার চাকরি আমি দেবো। আর এই নাও তোমার ফোন, এখন তুমি এখান থেকে যাও। হাবিলদার দ্রুত চলে গেল। আয়েশ করে বিরিয়ানি খাচ্ছি, প্রায় অর্ধেক খাওয়া শেষ। এমন সময় আবারও কেউ পেছন থেকে এক লাথি মারে তৌফিককে। তৌফিক চেয়ার সহ নিচে পড়ে যায়। শান্ত ভঙ্গিতে উঠে আবারও চেয়ারে বসে। কিরে হারামি, তোকে বিরিয়ানি কে দিয়েছে বল? অফিসার, এত উতলা হচ্ছেন কেন? আপনার টেবিলে দেখেন ফোন বাজছে, ওটা পিক করুন। আশা করি জেনে যাবেন সবটা। শালা, তোকে আমি মারতেই যাবে এমন সময় দুটো গাড়ি আসার শব্দে অফিসার গেটের দিকে তাকায়, যেখান দিয়ে শুট পরা উকিল প্রবেশ করে। উকিলকে দেখে হেসে দেয় তৌফিক। প্রত্যুত্তরে উকিলও হেসে দিল। আরে অফিসার, ভুলেও আমার মক্কেলের গায়ে হাত দিবেন না, পরে পস্তাতে হবে। আর ওখানে না থেকে টেবিলে দেখুন ফোনটা বাজছে, ঠিক সময়ে না ধরলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তাই ফোনটা রিসিভ করুন। অফিসার তৌফিকের দিকে একবার আবার উকিলের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে। কিছুক্ষণ কথা বলে উকিলের দিকে তাকালো সে। আসলে ফোনটা পুলিশ আইজিপির ছিল। উকিল সাহেব, দিন কাগজটা দিন। দেখলেন তো, আমি এতক্ষণ ধরে বললাম, শুনলেন না। কি বললো আপনার স্যার? এ নিয়ে টানাটানি শুরু হয়েছে কি? অফিসার চোখ গরম করে উকিলের দিকে তাকিয়ে আবার তৌফিকের দিকে তাকালো। এসব তৌফিক তোয়াক্কা না করে অবশিষ্ট বিরিয়ানি খেতে ব্যস্ত। খাওয়া শেষ করে ওদের দিকে তাকালো সে। কে? তোকে আমি চিনি না, কিন্তু তোর মাঝে এমন কিছু আছে যার জন্য আইজিপি স্যার আমাকে ফোন করেছে। আর তোকে হাজতে আসতেই তোর এই চামচা উকিল জামিন নিয়ে এসেছে। বাহ, তারিফ করতে হয় তোর। কিন্তু তুই আমার মেয়ের পিছনে লেগেছিস, তোকে কি আর এমনি এমনি ছাড়বো বল? অফিসার, আমার মেয়ে আমাকে গুন্ডা পান্ডা দিয়ে যেদিন মেরেছিল সেই দিনই তোমার আসল পরিচয়টা আমি পেয়েছি। আশা করছি খুব শীঘ্রই তুমি এবং তোমার মেয়ে আমার পরিচয়টা পেয়ে যাবে। উকিল সাহেব চলুন, অনেক কাজ বাকি আছে।
তৌফিক খানা থেকে বের হতেই চোখ পড়ল একটা মেয়ের ওপর। হ্যাঁ, এটা আর কেউ না, এ হলো রিতা। ওকে দেখেই তৌফিক চোখ মারে। রিতা তেলে বেগুনে জ্বলে তেড়ে আসবে ঠিক, কিন্তু কি যেন ভেবে থানার পিছনে চলে গেল রিতা। উকিল সাহেব, সামনের গাড়িটা আপনি নিয়ে যান, আমি পিছনে গাড়িটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। তৌফিক গাড়িটা নিয়ে চলে আসে সোজা নিজের বাড়িতে। বাবা, বাবা। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? চিৎকার করবো না তো কি করব? তুমি ওই শালা খ্যাতকে ছেড়ে দিলে কেন? আমি কি ইচ্ছে করে ছেড়ে দিয়েছি বল? ওকে তো আমি হাড় হাড্ডি ভেঙে দিতাম, কিন্তু ওর ওপর যে আইজিপি স্যার চাপ দিয়েছিল, সাথে ওর বেল অর্ডারও চলে এসেছিল, তাই ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তাই বলে বাবা তুমি কিচ্ছু বলবে না? জানো না ও কি করেছে আমায়? এখানে আসার আগেও গেইটে চোখ টিপ মেরেছে আমায়। মা, তুমি ওর কথা বাদ দাও, ওকে যা করার আমি করব। তুমি পড়াশুনো করো কেমন? আর ডিস্টার্ব করলে প্রিন্সিপালকে নালিশ করবে, তিনি কিছু না বললে আমি ওকে ঘুম করে দিব। এই না হলে আমার বাবা, তাহলে আমি এখন আসি কেমন? বলিস মা, তুই এক্ষুনি ওই রোদের মাঝে এলি, গাড়ি নিয়ে আসিসনি? না বাবা, এই পাশেই গেছিলাম, তাই আর নিয়ে আসিনি। ইস, চেহারার কি করেছিস? চল, আমিও বাসায় যাব, ভালো লাগছে না এখানে। ওকে বাবা, চলো। এদিকে তৌফিককে নিজের রাজপ্রাসাদে প্রবেশ করে। গাড়িটা রেখে ভিতরে যেতেই করিম চাচা এগিয়ে এলেন। কি রে বাপ, এতদিন পর মনে পড়লো আমাকে? চাচা, তুমি তো জানোই কত বড় একটা কাজে আছি। আমার বাবা মার হত্যার প্রতিশোধ নিতে হবে, সেটা কি জানো না? কিন্তু শোন, প্রতিশোধের নেশায় জানো নিজের হিতাহিত অঙ্গনাটাকে আবার হারিয়ে ফেলিস না। চেহারার যে অবস্থা করছিস বাপ, যা দ্রুত ফ্রেশ হয়ে আয়, আর তোর পছন্দের কাচ্চি বানিয়েছি। কি চাচা, তুমি সেই আগের মতোই আছো। তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটে চলে আসছি। নিজের ঘরে আসে তৌফিক। কতদিন পরে শান্তি মতো বিছানায় বসলো, কিন্তু না, এখন আরাম করার মতো সময় নয়। দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। খেতে বসেছে, এমন সময় আসিফ আর আবির এলো। বস। আবির আর আসিফ, তোদের কি খবর? বস ভালো, কিন্তু এদিকে আপনার জন্য একটা খুশির খবর আছে। টেবিলে বসো, খাবার খেতে খেতে কথা বলি। করিম চাচা, এদেরকে খেতে দাও। বস, কথাটা হলো আমরা ট্র্যাক করতে পেরেছি সেই ব্যক্তিকে, যে জেনারেল স্যারনের এজেন্ট, এবং সে বাংলাদেশেই থাকে, এবং আপনিও তাকে দেখতে পারবেন। হ্যাঁ, আবির সে কোনো সেলিব্রিটি নয় যে আমি তাকে দেখে অটোগ্রাফ নিব। আমি ওর শত্রু, আমি শ্যুট করব ওকে, বুঝলে? আর এত ভনিতা আমি পছন্দ করি না। সুতরাং এসব রেখে তাড়াতাড়ি কে সে বলো। বস, সে হলো এই মডেল থানার অফিসার AKM সাজ্জাদ। আর মজার বিষয় হলো বস, এর মেয়েই আপনাকে মেরেছিল কলেজে, এমনকি এর জন্য আপনি জেলেও গিয়েছিলেন। বাহ, তোমরা দুজন দারুণ খবর নিয়ে এসেছো তো। এক্ষুনি সাজ্জাদের ফোন নম্বরটা দাও এবং আমাদের সিক্রেট ফোন দিয়ে ফোন করো। ওকে? ওকে বস। কিছুক্ষণ পর ওপার থেকে ফোন রিসিভ করে সাজ্জাদ। তারপর, কে বলছিস তুই? তোর নাম্বার দেখা যায় না কেন? তোর গেম ওভার। আমি কি কে সেটা জেনে কি করবি? তুই কে সেটা তো আমি জানি। জানিস যখন ভয় করছিস না কেন? আমি অফিসার এই থানার, তোকে আমি জেলের ভাত খাওয়াবো। সাজ্জাদ, শুধু শুধু পাগলা কুকুরের মতো চিৎকার না করে আমি কি বলি শোন। তুই যে শ্যারনের এজেন্ট, এটা আমি জেনে গেছি। এখন বল, এটা যদি আমি ISP এর কানে দেই বা প্রধানমন্ত্রীর কানে দেই, তোকে মুহূর্তেই ক্রসফায়ার করে দিবে। তুই কি সেটা চাস? বাহ বাহ, আমাকে ব্ল্যাকমেল করছিস? আই লাইক ইট। তো তুই কি করতে পারিস করে নে, আর আমি কি করতে পারি শুধু দেখতে থাক। 24 ঘন্টার মধ্যে তোকে আমি খুঁজে বের করব। বুঝলাম, খুঁজে বের করবি, কিন্তু যদি বের করতে না পারিস তবে তোর মেয়েকে দিয়ে দিতে হবে আমার হাতে। বাহ, সবই দেখি জানিস। তাহলে আরও একটা বিষয় শোন, সেটা হলো রিতা আমার আসল মেয়ে নয় রে, সুতরাং তুই নিতে পারিস, আমার কোনো যায় আসে না। তাহলে এখন থেকে তোর সময় শুরু, পারলে খুঁজে নে। ওকে। তৌফিক ফোনটা রেখে খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। তারপর নিজের রুম থেকে ছদ্মবেশ নিয়ে বের হয়। ডাইনিং রুমে আসতেই তৌফিককে দেখে আবির, আসিফ সহ করিম চাচা অবাক হয়ে তাকিয়ে রইল। থাকারই কথা, কারণ তৌফিকের পরনে ছেঁড়া একটা ময়লা পাঞ্জাবি লুঙ্গি, আর মুখ আর মাথায় বড় বড় চুল, হাতে লাঠি, দেখতে পারফেক্ট
ভিক্ষুকদের মতো দেখতে লাগছে তৌফিককে। বস, এটা আপনি কি পরেছেন? দেখতে একেবারে ভিখারির মতো মনে হচ্ছে। তো কি হয়েছে, ভিক্ষুক কি মানুষ না? বস, সেটা নয়। এর আগে কখনো তো আপনার এসব পোশাক পরতে আমি বা আবির কেউ দেখিনি, তাই বলছি। হ্যাঁ, আবিদ আর আসিফ ঠিকই বলেছে। দেখে তো আমার চেয়েও বেশি বয়স্ক মনে হচ্ছে। চাচা, রেডি থেকো, তোমার বৌমাকে আনতে যাচ্ছি। আবির আর আসিফ, তোরা সব লোক নিয়ে সাজ্জাদের বাড়ি ঘেরাও করবে, এমনভাবে যেন কেউ বুঝতে না পারে তোমরা ওখানে আছো। ঠিক আছে ভাই, আসি, চল। আবির আসিফরা বের হয়ে গেল, তৌফিকও বের হলো। হাতে থালা নিয়ে ধীরে ধীরে হেঁটে সাজ্জাদের বাড়ির গেটের একটু দূরে এসে বসলো। আল্লাহর নবীজি নামের 2টা টাকা ভিক্ষা দেন। অনেকেই 5 টাকা 10 টাকা করে ভিক্ষা দিতে লাগলো। তৌফিক আর চোখে লক্ষ্য করতে থাকে সাজ্জাদের বাড়ির দিকে। প্রায় 5 ঘন্টা এভাবে ভিক্ষা করে 3000 টাকার মতো হয়েছে। জিকির থামিয়ে চুলের মাঝে লুকিয়ে রাখা ব্লুটুথ কানেক্ট করে তৌফিক। কানেক্ট করে সাজ্জাদকে ফোন দিল। কিছুক্ষণ পর রিসিভ করে সাজ্জাদ। কিরে শালা, তুই কই লুকিয়ে গেলি? হ্যাঁ, তোকে তো আমি এক্ষুনি ট্র্যাক করে নেব, তোর ফোনের অপেক্ষায় ছিলাম। ওকে বলতো আমার লোকেশন কই? তোর লোকেশন কেন পাচ্ছি না, তবে পেয়ে যাব বাকি কয়েক ঘন্টায়। ওকে, তুই তাহলে খুঁজতে থাক। ফোনটা রেখে সাজ্জাদের গেটের কাছে গিয়ে ভিক্ষা চায় তৌফিক। দারোয়ান অতিষ্ঠ হয়ে গেছে। এমন সময় ভেতর থেকে গাড়ির শব্দ শুনে দারোয়ান গেট খুলে দিল। তৌফিক দাঁড়ালো গেটের সামনে। সাজ্জাদ বিরক্ত নিয়ে গাড়ি থেকে নেমে, আরে আরে বুড়ো, তুমি আমার গাড়ির নিচে পড়বে নাকি? বাবা, সকাল থেকে কিছু খাইনি, যদি কিছু দান করতে। এই নাও 1000 টাকা। আর শোনো, দারোয়ান বুড়োকে বাড়ির ভিতরে নিয়ে যাও, সাথে আমার মেয়েকে বলো খেতে দিতে। আর বুড়ো, তোমাকে এত কিছু দিলাম একটা কারণে, সেটা হলো আমি একজনকে খুঁজতে যাচ্ছি, তুমি দোয়া করো যেন পেয়ে যাই। অবশ্যই বাবা, দোয়া করি তুমি সফল হও। সাজ্জাদ খুশি মনে চলে গেল। আর দারোয়ানের সাথে ভেতরে আসে তৌফিক। চারিপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলো সে কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই। তার মানে সাজ্জাদের আস্তানা অন্য জায়গায়। বুড়ো, এখানে দাঁড়াও, আমি মেম সাহেবকে জিজ্ঞেস করে আসছি। দারোয়ান ভিতরে গেল। এই সুযোগে তৌফিক ফোন দেয় আবিরকে। আবির, হেলিকপ্টারকে তুমি 10 মিনিটের মধ্যে সাজ্জাদের বাড়ির ছাদে ল্যান্ড করতে বলো, ইমিডিয়েটলি। ওকে বস। একটু পর দারোয়ান বের হয়ে এলো। তারপর, বুড়ো দাও, তোমার কপাল ভালো, আজ আপামনি নিজে বিরিয়ানি রান্না করেছে, পেট ভরে খেও। ধন্যবাদ বাবা। ভেতরে আসলো তৌফিক। শালা, সাজ্জাদ তো দেখিস স্যারেনের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে, কারণ দামি দামি জিনিস বাড়ির ভিতরে। আশেপাশে চোখ বুলিয়ে ভিতরে ঢুকতেই তৌফিক দেখতে পেল রিতাকে। চাচা যান, এদিকে আসুন। জি মা, আসছি। তৌফিক ভালো করে দেখে কেউ আছে কিনা। কেউ নেই, তবুও সাবধানের মার নেই। একটু পর রিতা খাবার আনতে গেল। এই সুযোগে পকেট থেকে ক্লোরোফর্ম রুমালে মাখিয়ে নিল তৌফিক। রিতা তৌফিকের পাশে খাবার পরিবেশন করতে নিচু হলেই ওর মুখে রুমাল চেপে ধরে সে। 2 মিনিট ছটফট করে রিতা নিস্তেজ হয়ে গেল। দ্রুত তৌফিক রিতাকে কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদের উপরে আসে। 2 মিনিট পরই হেলিকপ্টার ল্যান্ড করে সেখানে। চারিদিকে না তাকিয়ে দ্রুত রিতাকে নিয়ে হেলিকপ্টারে উঠে তৌফিক। তারপর, পাইলট, দ্রুত স্থান ত্যাগ করো, সময় নেই আমাদের হাতে। ওকে স্যার। পাশে রিতার দিকে চোখ পড়তেই চোখটা আটকে গেল তৌফিকের। আর নিজের অজান্তেই হেসে দিল তৌফিক। পাগলি কলেজে এত রাগী অন্তর্মুখী চরিত্রের, কিন্তু বাসায় ভেজে বিড়াল আর এই ঘুমন্ত অবস্থায় দেখতে এত কিউট। তৌফিক কিস করতে গিয়েও করলো না, কারণ পাইলট রয়েছে। স্যার, আমি ঠিক কোন জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করব? ল্যান্ড করতে হবে তো অবশ্যই, তবে তুমি এক কাজ করো, এখান থেকে সোজা আমার বাসায় নিয়ে চলো। ওকে স্যার। 5 মিনিট পর হেলিকপ্টার ল্যান্ড করে তৌফিকের বাসার ছাদে। ইচ্ছে করেই তৌফিক বাড়িটা একটা নির্জন মাঠে করেছে। আশেপাশে প্রায় 10 একর খোলা মাঠ, সাথে ফুলের বাগান আর পেছনে সুইমিং পুল। তৌফিক রিতাকে কোলে নিয়ে চলে গেল নিজের শয়ন কক্ষে।
রুমটা প্রায় 3টা বড় বড় রুমের সমান, হল রুম বলা যায়। এখনও রিতার জ্ঞান ফেরেনি, তাই বিছানায় শুয়ে দিয়ে চলে যাওয়ার সময় তৌফিকের চোখটা পড়ল ওর পেটের দিকে। তৌফিক মনে মনে ভাবল। এত সুন্দর। আবার তৌফিক নিজেই নিজেকে বকলো। না না, এসব কি ভাবছি। তৌফিক নিজেকে সংযত করে বের হয়ে এলো। নিচে আসতেই করিম চাচার সাথে দেখা হয়ে গেল ওর। কি হলো করিম চাচা, এইভাবে তাকিয়ে আছো কেন? তুই না বাইরে গেলি, তাহলে ভেতর থেকে কিভাবে বের হলি? করিম চাচাকে কেমন যেন অস্বাভাবিক লাগলো আর সন্দেহ হলো, তাই তৌফিক বলল। দেখতেছিলাম আমি না থাকলে তুমি কি করো, আর যা দেখলাম। আরে বাদ দে তো বাবা, বয়স হয়েছে, একটু তো খেতে দে। আমি তো আর রোজ খাই না। আসলে করিম চাচা ড্রিঙ্কস করেছিল পাশের সোফায় বসে। চাচা এসব ঠিক নয় বুঝলে, একটু কন্ট্রোল করো নিজেকে, এতে আরো বেশি দিন বাঁচবে। বলছিলাম কি, আমি তাহলে গ্রামে চলে যাই। আমার বুড়িটাকে একাই রেখে এসেছি, কি করে না করে জানি না। আমারও একা আর ভালো লাগে না এখানে থাকতে। হা হা হা, চাচা বাসায় যাবে, অসুবিধা নেই, যেতে পারো, কিন্তু কথা দাও তুমি গিয়ে ফেরার সময় একা নয়, সাথে তোমার বুড়িটাকেও নিয়ে আসবে। সত্যি বলছিস তুই? তো মিথ্যা বলবো কেন? আজ যাও, আগামীকাল আসবে। এমন সময় ওপর থেকে কিছু ভাঙার শব্দে দ্রুত উপরে গেল তৌফিক। করিম চাচা আসতে চাইলে তাকে বারণ করে দিয়ে দ্রুত উপরে চলে গেল তৌফিক। রুমের দরজা খুলে ভিতরে যেতেই তৌফিকের মাথায় খুব জোরে ফুলদানি এসে লাগে, সাথে সাথে রক্ত পড়া শুরু করলো। কিন্তু আগে দরজাটা বন্ধ করে দিয়ে সামনে তাকালো, দেখলো রিতা অবাক হয়ে তাকিয়ে আছে। তুই আমাকে এখানে এনেছিস? আমি নিয়ে এসেছি। কেন শোনা, আদর করবে? হারামির বাচ্চা, তোকে আজ আমি। মাথাটা গরম হয়ে গেল তৌফিকের। বাবা মাকে গালি দেওয়ায় ঠাস ঠাস করে পরপর চর মেরে দিল তৌফিক। চর খেয়ে রিতা ছিটকে পড়ল। তৌফিক চুলের মুঠি ধরে পাশেই বেদ ছিল, ওটা দিয়ে ফটাফট মারতে শুরু করলো। দোহাই আপনার, আমাকে আর মারবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। হারামজাদি, তোর সাথে ভালো করে কথা বলছিলাম শুনলি না? আবার আমার বাবা মাকে নিয়ে গালি দিস। তোকে আর আমি জ্যান্ত পুঁতে ফেলবো। তার আগে যা টেবিলের 3 নম্বর ড্রয়ারে ফার্স্ট এইড বাক্স আছে নিয়ে আয়। রিতা ভয়ে ভয়ে চলে গেল। ওর এমন ভয় পাওয়া দেখে মনে মনে হাসলো তৌফিক, তবে মাথায় প্রচণ্ড জ্বালা করছে। একটু পর রিতা এলো। কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি লাগিয়ে দে, রক্ত তো অনেক পড়ছে। আজ তোকে বুঝিয়ে দেবো আমার গায়ে হাত দেওয়ার পরিণাম। আর সেই দিন কি করলি? বাপের পাওয়ারের খারাপ ব্যবহার করে আমাকে জেলে পর্যন্ত ঢুকিয়ে দিলি, মাইরও খাওয়ালি, আবার প্ল্যানও করেছিলি আমাকে মেরে ফেলার। যাই হোক শোন, তোদের মতো এসব লোকদের না আমি ঘৃণা করি, জানিস তো। আমাকে এখানে কেন তুলে এনেছেন? আমাকে আমার বাবার কাছে যেতে দিন। হা হা হা, বললি আর তোকে যেতে দিব? তুই এখন তোর শ্বশুর বাড়ি, বর্তমান তোর হবু স্বামীর সেবা করছিস, আবার কি চাস বল? স্বামী? কি হলো, এভাবে হা করে আছিস কেন? তুই আমার স্বামী হবি? তোকে আমি জীবনেও মেনে নেব না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে সেই ছোটবেলায়। আবার তোকে বিয়ে করব প্রশ্নই ওঠে না। তুই যা খুশি করতে পারিস। তোকে আবার কি করব? তোর এই সুন্দর শরীরে তো কিছু করতে পারবো না, জাস্ট তোর বাবার দেহ থেকে মাথাটা নামিয়ে দেব। না, দোহাই আপনার, আমার বাবাকে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। এই তো লাইনে এসেছিস। আর শোন, এখান থেকে ভুলেও পালাতে চেষ্টা করবি না। যদি করিস তোকে আর তোর বাবাকে পুঁতে ফেলবো, মনে থাকবে? শোন, এখন দ্রুত রেডি হয়ে নে। তোর আর আমার বিয়ে আজ কোনো চালাকি করবি না, ঠিক আছে? করলে এর ফল ভালো হবে না। রিতাকে রেখে বের হয়ে এলো তৌফিক। নিচে আসতেই ওর চোখ গেল করিম চাচার দিকে, দেখে মনে হচ্ছে খুশি। তৌফিক আর কথা বাড়ালো না, চুপচাপ করিম চাচাকে টাকা দিয়ে গাড়িতে তুলে দিল। বাড়িতে এখন দরকার সার্ভেন্টদের, রিতাকে পাহারা দেওয়ার জন্য। দ্রুত সার্ভেন্ট সেন্টারে ফোন করলো তৌফিক। আসসালামু আলাইকুম, আমি সার্ভেন্ট সার্ভিস থেকে বলছি। আমি তৌফিক বলছি, তৌফিক গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। ও তা স্যার বলুন, আমরা আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? আমার 20 জন মহিলা সার্ভেন্টের প্রয়োজন পুরো 1 বছরের জন্য। শিওর স্যার, আমরা আপনাকে দিতে পারবো, কিন্তু স্যার এর জন্য আপনাকে আগামী 6 মাসের ভাড়া পরিশোধ করতে হবে এবং সার্ভেন্টদের প্রতি 3 মাস পর 4 দিন করে ছুটি দিতে হবে।
আপনি শর্তে রাজি থাকলে আমরা আপনাকে সেবা প্রদান করব। আমি রাজি, এবং আপনাদের ব্যাংক ডিটেলস বলুন, তাহলেই আমি আপনাদের অ্যাকাউন্টে পুরো 1 বছরের ভাড়া পরিশোধ করে দিব। স্যার। ফোন রেখে সামনে তাকালে তৌফিক দেখলো উকিল এসে গেছে। উকিল সাহেব, সামনের সোফায় বসুন এবং সকল পেপারস রেডি করুন, আমি এক্ষুনি আসছি। স্যার, সমস্ত পেপার রেডি, শুধু সাইন করে দিলেই হবে। ওকে, আপনি 5 মিনিট ওয়েট করুন। উকিলকে ডাইনিং রুমে রেখে উপরে নিজের রুমে চলে গেল তৌফিক। দেখলো রিতা চুপ করে হাঁটুতে মুখ গুজে কান্না করছে। এই রিতা, তুমি কান্না করছো কেন? আমি কি তোমায় কষ্ট দিয়েছি? তাহলে আমাকে মাফ করে দাও। রিতা কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আপনি খুব খুব খারাপ। আমাকে এখানে জোর করে তুলে এনেছেন। প্লিজ আমাকে আপনি মুক্তি দিন, প্লিজ। আহা সোনা, এসব কি বলছো? মুক্তি চাচ্ছ কেন? আমি কি তোমায় বন্দি করে রেখেছিল? তোমাকে তো আমি মুক্ত করে রেখেছি। দেখছো না কত বড় বাড়ি, বাগান, কি নেই এই বাড়িতে? এত বড় বাড়িতে থাকতে আমার ভয় করে। আমি আমার বাবার কাছে যাব। এই চুপ, এই বাড়িতে একা লাগে সেই ব্যবস্থা আমি করেছি। এখন চোখগুলো মুছে ফেলো এবং সুন্দর করে ঘুমটা দাও, তারপর নিচে যেতে হবে। রিতাকে নিয়ে নিচে আসলো তৌফিক। উকিল তার কাজে ব্যস্ত। উকিল সাহেব, কাগজগুলো দিন। স্যার, ম্যাডামের এই বিয়েতে কি অনুমতি আছে? হ্যাঁ আছে। কিসের বিয়ে? কার বিয়ে? কার আবার হবে? রিতা এবং তৌফিকের বিয়ে, মানে আমরা কোর্ট ম্যারেজ করব। এখন এত কথা না বলে সিগনেচারটা করে ফেলো। না। রিতার কানে কানে বলছি তো সাইন করো, না হলে তোমার বাবার মুন্ডু কেটে ফুটবল খেলবো। রিতা দ্রুত সাইন করে দিল। তৌফিকও সাইন করে দিল। কাজ সম্পূর্ণ স্যার, আপনি এখন ম্যাডামের লিগ্যাল হাজব্যান্ড। কনগ্রাচুলেশন। জাযাকাল্লাহ খাইরান উকিল সাহেব। স্যার, তাহলে আমি আসি। উকিলকে বিদায় করে তৌফিক ডাইনিং রুমে এসে দেখালো রিতা চুপ করে দাঁড়িয়ে আছে। রিতা, এবার ঘুমটাটা নামাও, বাসায় তুমি আর আমি ছাড়া কেউ নেই। ও, তাহলে দেরি করছেন কেন? নিজের পুরুষত্ব খাটিয়ে খেলুন, সমস্যা নেই। আমি জানি তুমি আমায় খারাপ ভাবছো, আর শোনো, আমি আসলেই খারাপ। আমি তোমার ডেভিল হাজব্যান্ড, বুঝলে? দেখুন, আমি আপনাকে সহ্যও করতে পারি না। প্লিজ আপনি আমার থেকে দূরে থাকবেন। তুমি বললেই হলো নাকি? বিয়ে করা বউ তুমি আমার, এত সহজে তো ছাড়ছি না। যাই হোক, শোনো, এখন এক কাজ করো, কিচেনে গিয়ে আমার জন্য নুডলস রান্না করে নিয়ে এসো। আমি রান্না পারি না। রিতা শোনো, আমি সবই জানি, আর তুমি আমার স্ত্রী, সুতরাং এটা তোমার কাজ। প্লিজ ওভার রিয়েক্ট করে সময় নষ্ট করো না, আমি চলে যাব, অনেক কাজ বাকি আমার। রিতা তৌফিকের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল কিচেনে, আর তৌফিক বসলো সোফায়। একটু পর আবিরের ফোন। বস, সব ঠিকঠাকভাবে হয়ে গেছে। গুড জব। এখন শোনো, বাসার মধ্যে যতগুলো ছবি আছে সব নিয়ে এসো, বিশেষ করে রিতার রুমে যেগুলো আছে। ওকে বস। আর বস, একটা কথা, সাজ্জাদ আপনাকে পুরো শহরে খুঁজছে, একটু সাবধানে থাকবেন। আমাকে কেন খুঁজবে? আমি তো আমার ছদ্মবেশে ওর আশেপাশেই থাকবো। জি বস, কিন্তু বস একটু সাবধানে থাকতে হবে। কারণ হলো, এই আশেপাশে দোকান থেকে আমরা খবর পেয়েছি সাজ্জাদ খুব ঘন ঘন রাতে 10-12টা গাড়ি নিয়ে কোথাও বের হয়, এবং যখন আসে তখন গাড়িতে কারো না কারো চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়, যা বাসার ভিতর গেলে একদম নীরব হয়ে যায়। আমি বুঝতে পেরেছি আবির, তুমি তোমার কাজ করো, আমি এদিকে সামলাচ্ছি। একটু পর রিতা কিচেন থেকে বের হয়ে এলো, হাতে প্লেট। বাহ, অনেক সুন্দর গন্ধ বের হয়েছে তো, তাড়াতাড়ি নিয়ে এসো। দেখে তো মনে হয় বড়লোক, কিন্তু চলেন ভিখারির মতো। আবার পেটুকো, এমন মানুষ আমার কপালে জুটলো। আল্লাহ আমায় রক্ষা করো। বাহ বাহ, এত তাড়াতাড়ি মেনে নিলে? তো কি করব, বিয়ে করেছি যখন, স্বামী তো মানতেই হবে। যত তাড়াতাড়ি মেনে নিবে ততই ভালো। এখন নুডলসটা খাইয়ে দাও, ক্ষুধা পেয়েছে। রিতা নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। রিতার হাতে খেতে গিয়ে অজান্তেই তৌফিকের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মনে পড়ে গেল ওর আম্মুর কথা, আব্বুর কথা। তারাও তৌফিককে এইভাবেই আদর করে খাইয়ে দিত, কিন্তু নিয়তির পরিহাস তাদের ভালোবাসা থেকে বঞ্চিত করে দিয়েছে মানুষ নামে কয়েকটা পশু তৌফিককে। আর এই পশুগুলোকে তৌফিক বাঁচতে দিবে না। খাওয়া শেষ করে রিতাকে নিয়ে নিজের বেডরুমে যেতে লাগলো তৌফিক। কেন এই একা বাড়িতে তৌফিকের নরপশুটা জেগে উঠল। লোভ হচ্ছে রিতার শরীরের প্রতি। তৌফিকের নিজেকে প্রায় মাতাল মনে হতে লাগলো। কি হলো?
তৌফিক এইভাবে চেয়ে আছো কেন? উফ রিতা, চুলে তুমি কি দিয়েছ? আমার এমন মনে হচ্ছে কেন? তোমাকে কাছে চাই রিতা, অনেক কাছে। বলতে বলতে রিতাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় তৌফিক। চোখে তখন নেশা। অস্পষ্ট চোখে তৌফিক দেখতে পেয়েছিল রিতার চোখের পানি, কিন্তু ততক্ষণে সে নিজেকে হারিয়ে ফেলেছিল রিতার মাঝে। পরের দিন আদো আদো চোখে বিছানার কিনারায় উঠে বসলো তৌফিক। পাশেই বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে রিতা। সাদা চাদরে রক্তের ছোপ ছোপ দাগ, যা দেখে রাতের কথা মনে পড়ে গেল তৌফিকের। দ্রুত কিচেনে গেল, দেখতে কি এমন হয়েছিল যার জন্য সে অমন হয়ে গেছিল। পুরো কিচেন খুঁজে ডাস্টবিন এ একটা ওষুধের খালি পাতা পেল। ভালো করে দেখলো, আরে এটা তো সেক্সের ট্যাবলেট, কিন্তু এখানে কেন এটা? তৌফিক তো আনেনি এটা, আর এখানে করিম চাচা থাকে। হঠাৎ মনে পড়ে গেল করিম চাচা তো কিছুদিন আগে একটা কাজের জন্য বিধবা মেয়েকে নিয়ে এসেছিল। তাহলে কি? ছিছি, ভাবতেই ঘৃণা লাগছে তৌফিকের। দ্রুত তৌফিক উঠে রিতার কাছে গেল, গিয়ে দেখে হারামজাদি ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে। ওর এমন ন্যাকা কান্না করে দেখে তৌফিক শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারে। তারপর চুলির মুঠি টেনে ধরে বিছানায় বসিয়ে বলে, আমি জানতাম তুই খুবই ভালো মেয়ে, কিন্তু আমার ধারণা ভুল। তুই হলি সর্বনাশের মূল। গতকাল তো আমার কোনো খারাপ মতলব ছিল না, যা হয়েছে তোর জন্য হয়েছে। হা হা হা, বুঝিসনি? আচ্ছা বোঝাই দেই তোকে। তুই যে আমার খাবারে বলতে নুডলসে ঘুমের ওষুধ মিশিয়েছিলি না, আসলে ওটা সেক্সের ওষুধ ছিল। আর তোকে ধন্যবাদ আমাকে একটা অজানা বিষয় জানানোর জন্য। এখন বিছানাটা পরিষ্কার কর, আমি একটু আসছি। দ্রুত ফোনটা নিয়ে বের হয়ে গেল তৌফিক। প্রথমে ফোন দিল ড্রাইভারকে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। শোন, তুই যেখানে থাকিস না কেন করিমের বাচ্চাকে তুলে নিয়ে আয়, আর আসার সময় ওর বউকেও নিয়ে আসবি। বস আমাকে 2 ঘন্টা সময় দিন, আমি একে নিয়ে আসছি। তৌফিক ফোন কেটে অস্থির হয়ে বের হতে যাবে, এমন সময় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে 20 জন সার্ভেন্ট চলে এসেছে। আপনাদের সাথে পরে কথা হবে, ভেতরে আমার স্ত্রী আছে। আপনাদের কাজও যেন এই বাড়ির বাহিরে যেতে না পারে। ঠিক আছে স্যার। তৌফিক দ্রুত ওদের পাশ কাটিয়ে গাড়ি নিয়ে পাশের মহল্লাতেই গেল। অনেক খোঁজ করার পর খুঁজে পেল সেই কাজের মেয়ের বাড়ি। টিনের ছাউনি, চারপাশে বেড়া দেওয়া। ভেতরে প্রবেশ করতেই তৌফিকের চোখ গেল বিছানায়। সেখানে শুয়ে আছে সেই মেয়েটি। রহিমা, তুই আমাদের ওখানে আর কাজ করতে যাস না কেন? রহিমা ধরফড়িয়ে উঠে তৌফিকের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। ওর চোখে পানি। তৌফিক হাত বাড়িয়ে আলতো করে মুছে দিল। রহিমা আপু, কি হয়েছে বলো আমায়? আমি ছিলাম না বাসায়। নিশ্চিত করিমের বাচ্চা তোমার সাথে খারাপ কিছু করেছে। রহিমা এবার হাউমাউ করে কেঁদে উঠল। ওর কান্না দেখে তৌফিকেরও চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রহিমা আপু, কান্না বন্ধ করে বলো কি হয়েছে। স্যার, করিম চাচা কয়েকদিন আগে মদ খাইতে নিয়েছিল। আমি মানা করলে আমারে গালি দিয়ে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আমিও ভয়ে আর কিচ্ছু বলিনি, কিন্তু পরের দিন আমাকে খাবার খাইতে দেয়। খেয়ে আমার প্রচুর ঘুম পায়। তারপর যখন চোখ খুলি তখন নিজেকে উলঙ্গ হয়ে পড়ে থাকতে দেখি, আর পাশেই ওই করিম বইরা হাসতেছিল। তারপর আমি আপনাকে বলে দিব বললে আমাকে মাইরা ফেলতে চাইছে। এর আগেও আরো অনেক মাইয়াগো জীবন নষ্ট করছে ওই বইরা। কেঁদো না বোন, আমি আজ সবই জানতে পেরেছি। আজ থেকে তুমি আমার সাথে থাকবে, চলো। না ভাইজান, আমি যাবো না। ওই বইরা সুযোগ পাইলে আবারও আমাকে নষ্ট করবে। না রে বোন, ওই নরপশুর আজই যে শেষ দিন। আমি যদি আগে খেয়াল করতাম তবে আর নিজের ঘরে এই নরপশুর জন্ম হতো না। তৌফিক রহিমাকে নিয়ে বাসায় এলো। আসতে চোখ গেল রিতার দিকে। সে হাঁ করে তাকিয়ে আছে। সে সবে পাত্তা না দিয়ে রহিমাকে একটা রুমে নিয়ে গেল তৌফিক। তারপর সার্ভেন্টদের মধ্যে একজন ডাক্তারকে দেখতে বলল কি হয়েছে এবং ওষুধ খাওয়াতে। তারপর সোফায় বসলো। রিতা ধীর পায়ে সামনে আসলো। শোনো, তোমাকে এখন কোনো কাজ করতে হবে না, সব সার্ভেন্ট করবে, বুঝলে? আর বোরিং ফিল করলে সার্ভেন্টের সাথে গল্প করে কাটাবে। আর পাশেই রহিমা আপা আছে, ওনার সেবা যত্ন করবে। কথা কি কানে গেছে? জি। তো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা পাশের ঘরে
রহিমা আপাকে দেখে আয়। রিতা চলে গেল। তারপর উপরে নিচের রুমে আসলো তৌফিক। তারপর ড্রয়ার থেকে নিজের রিভলভার বের করে বাড়ির বাহিরে আসলো। একটু পর গাড়িটা এসে বাড়ির সামনে দাঁড়ালো। সেখান থেকে করিম চাচা আর চাচি বের হলো। তোর জন্য শান্তি পায় না কোথাও গিয়া। বাপজান কেমন আছো? চাচি আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি হয়তো ভালো থাকবেন না, আর কিছুক্ষণ পর কান্না করতে হবে আপনাকে। কি বলিস? এইসব কান্না করতে হবে কেন? কারণ চাচি কিছুক্ষণ পর বিধবা হয়ে যাবে। কিন্তু আমি তো বেঁচে আছি। কিন্তু শালা, তুই আর 5 মিনিট বেঁচে থাকবি। করিম চাচা কিছুটা ভয় পেয়ে ঢোক গিলতে লাগলো। তারপর মা মা মানে? তুই কি ভেবেছিলি আমি না থাকায় কাজের মেয়েগুলোকে সেক্সের ওষুধ খাইয়ে ধর্ষণ করে যাবি, আর আমি কিছু জানবো না তা কি হয় বল? কি বলছিস এইসব যাতা? হা হা হা, ঠিকই বলছিলে। প্রমাণ কি জানিস? রহিমা আপুকেও তুই ধর্ষণ করলি, আর দুধ কলা দিয়ে ঘরেই নরপশু পালন করেছি আমি। ভাবতেই ঘৃণা লাগে। চাচি যান, তোমার এই নরপশু স্বামী কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে। জানি। এই নরপশু আমার জীবনটাও নষ্ট করেছিল। প্রেমে রাজি হয়নি বলে ধর্ষণ, এরপর বিয়ে করেছিল। ভেবেছিলাম ভালো হয়ে যাবে, কিন্তু হলো না। আফসোস। চাচি তুমি ভেতরে যাও, এ আজ থেকে তোমার স্বামী নয়, একে দেখতেও পাবে না আর জীবনে। চাচি চলে গেল আর করিম দ্রুত তৌফিকের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে ওর দিকেই তাক করে ধরলো। শালা আমাকে মারবি তুই? আমাকে মারবি? মার দেখি। এখন তো আমি নিজেই তোকে মেরে দেব। করিম রে, তুই এখনো সেই পাগলা কুকুরই থেকে গেলি। গুলিতে দেখ, ম্যাগাজিনে বুলেট নেই। করিম এবার ভয়ে তৌফিকের পায়ে পড়ে গেল, কিন্তু এত সহজে তো আর এ ছাড়া পাবে না। তৌফিক ওর চুলের মুঠি ধরে টেনে তুলল। পাশে আসিফ এসেছিল। আসিফ, চাকুটা দে। আফিস চাকু এগিয়ে দিল। চাকুটা হাতে পেতে এক টানে লুঙ্গি নামিয়ে ওর লিঙ্গ কেটে ফেলল তৌফিক। তারপর একদম চোখ বরাবর চাকু দিয়ে খোঁচাতে থাকে। একদম চোখ উপড়ে তুলে ওর গলার মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। এতেই নিস্তেজ হয়ে পড়ল করিম। আসিফ, একে জার্মান শেফার্ড কুকুর আর হায়নাকে খাইয়ে দিয়ে দেখতে চাই না আমি একে। ওকে বস। 3 মাস হয়ে গেছে। চাচি, রিতা আর তৌফিক আছে বাড়িতে। কলেজে যাওয়া হয় না প্রায় আজ 4 মাস হলো। তৌফিক ঠিক করলো আজ কলেজ যাবে। রেডি হয়ে বেরিয়ে পড়লো কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এমন সময় ফোনটা বেজে উঠলো। দ্রুত রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো হাসির শব্দ। বুঝলো এটা AKM সাজ্জাদ। কিরে কুকুরে বাচ্চা, তুই নাকি আমাকে খুঁজে বের করবি 24 ঘন্টার মধ্যে? আজ তো প্রায় 3 মাস হয়ে গেল, তোর কোনো পাত্তাই নেই। আরে বাচ্চা, আগে আগে দেখো হোতা হে কিয়া। ওকে আমি প্রস্তুত হয়ে যাক, দো হাত। আরে দে হাত, হবে না, বয়স হয়ে গিয়েছে জানিসই তো। শোন, এখন এক কাজ কর, তুই তো কলেজের জন্য বের হয়ে গেছিস, মানে মাঝ রাস্তায় আছিস। এখন যেখানেই থাকিস না কেন, চুপচাপ নিজের বাসায় এসে দেখ কি করেছি আমি। তুই তো আমার মেয়েকে আমার কাছ থেকে লুকিয়ে নিয়ে গিয়েছিলি, কিন্তু আমি আমার নিজের মেয়ের সাথে এই বুড়ো বয়সে একটা বুড়ি বউকে তুলে নিয়ে এসেছি। বাসর হবে আজ, ভাবতেই আনন্দ হচ্ছে। হা হা হা, শালা ঢপ দে সময়। আমি তো চিনি তোকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোর পেছনে দেখ। কি দেখলি? লোক না মোট 12 জন। হা হা, ওগুলোকে তো আমি গতকালই কিনে নিয়েছি রে। এক ইশারা করবো আর তুই ফিনিশ। ও আচ্ছা, ভালোর জন্যই বলছিলাম, শুনলি না রে? এবার বুঝ ঠেলা। ফোনটা কেটে দিয়ে তৌফিক নিজের গোপন সিম কার্ড ওপেন করলো। তারপর ও গোপন একটা নাম্বারে ফোন করলো। ওপাশ থেকে রিসিভ হতেই মন দিয়ে শোনো, কিছুদিনের মধ্যে আমি হয়তো গুম হয়ে যেতে পারি। সবসময় আমার লোকেশন ট্র্যাক করবে এবং নজর রাখবে, সঠিক সময় আক্রমণ করবে। ওকে বস। ফোনটা রেখে বাসায় আসলো তৌফিক। সার্ভেন্টগুলোকে 4 দিনের ছুটি দিয়েছে। বাসায় কেউ নেই। বাসায় শুধু চাচি আর রিতা আর দারোয়ান আর তৌফিকের গোপন লাগানো সব ইলেকট্রনিক সিকিউরিটি। বাসায় যেতেই দেখলো রিতার হাসি মাখা মুখ, যেটা কিনা তৌফিক এই 3 মাসে একবারও দেখেনি। মেয়েটার সাথে তৌফিকের অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে, কখনো দুর্ঘটনা, আবার কখনো সম্মতিতেই।
ইদানিং রিতার মাঝে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। রিতা সব সময় কেমন যেন কোনো একটা বিষয় নিয়ে ভাবে। রিতা, কিছু কি হয়েছে তোমার? কই কই কিছু তো হয়নি। কি হলে এমন করলে কেন? না আসলে আপনি হঠাৎ জিজ্ঞেস করলেন তো তাই আর কি। কিছু হলে বা কিছু করতে চাইলে আমাকে বলবে। আমার অনুমতি ছাড়া যদি কোনো ভুল করো তবে কিন্তু আমার কাছে সেকেন্ড অপশন নেই মাফ করার। জি বুঝেছি। কি হয়েছে? আমার ছেলেটা বৌমাকে এত জেরা করছে কেন? শাদি কি আর করিমা, চিন্তা হয় আর কি। তা তোমার শরীরটা কেমন যাচ্ছে? যাচ্ছে কোনো রকম। তা শোন, বৌমার জন্য ভাবছি আচার বানাবো, তুই খেয়ে সব জিনিসগুলো আনিস একটু। ওকে। এমন সময় বিকট শব্দে কিছু একটা পিঠে ঢুকে গেল তৌফিকের, আর ছিটকে পড়ে গেল সে। রিতাকে দৌড়ে যেতে দেখল। তৌফিক রিতার লক্ষ্য অনুযায়ী সামনে তাকিয়ে দেখে সাজ্জাদের পাশেই আবির। চাচি দৌড়ে তৌফিকের কাছে এসে কাঁদতে লাগলো। মা, তুই কেমন আছিস? এই জানোয়ারের বাচ্চা তোকে কিছু করেনি তো? না বাবা, আমি ঠিক আছি। শালা আমাকে এই কয়েকটা মাস জ্বালিয়ে মেরেছে জানো বাবা। ও আমাকে চর এমনকি লাথিও মেরেছে। আবির, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য আমি আমার মেয়েকে রক্ষা করতে পারলাম এই শয়তানের হাত থেকে। ধন্যবাদ দিয়ে তোর কাজ চলবে না, খরচ আছে। আমার 100 কোটি টাকা কখন পাবো? তুমি তো দেখি টাকার পাগল। হে নাও চেক, যাও তোমার টাকা তুলে নাও। আর আসিফ, এর কি করলে? শালা তো 1 নম্বরের চামচা, তাই ওকেও উপরে পাঠিয়ে দিয়েছি। পাশেই গাড়িতে ফেলে রেখেছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এই বুড়িকে টেনে তোল আর নিয়ে চল। আর মা, চলো বাসায়। চাচি তুমি অপেক্ষা করো, আমি আসবো ফিরে। ধীরে ধীরে চোখটা বন্ধ হয়ে এলো তৌফিকের। তৌফিক যখন চোখ খুলল, নিজেকে ভেজা নরম স্যাঁতসেঁতে মাটিতে পড়ে থাকতে দেখল। ধীরে শান্তভাবে উঠে বসলো তৌফিক, মুখে হাসি। কারোর সামনেই তৌফিকের ডান হাত রবার্ট লুইস বসে রয়েছে, তার পাশে আরও প্রায় 50 জনের মতো ক্রু। হ্যালো এভরিওয়ান। হ্যালো বস। মন খারাপ করো না লুইস, তুমি কি প্রস্তুত আছো হিংস্র হয়ে উঠতে? বস, আমি সহ সকল ক্রু সেই কবে থেকেই প্রস্তুত, শুধু আপনার হুকুমের অপেক্ষায় বসেছিলাম। লুইস, তুমি তো জানোই সবুরে মেওয়াও ফলে আমাদের অপেক্ষার পালা শেষ। এখন শুধু রক্তের বন্যা বইবে। জানো লুইস, আমি যাদের রাস্তা থেকে তুলে নিজের বুকে জায়গা দিলাম তারাই আমার পিঠে গুলি চালালো, ধোঁকাবাজি করলো। সে তো ছিল আমার স্বজাতি, তবুও বেঈমান। বস, আমি সবই জানি, শুধু আপনাকে রক্ষা করতে আসতে পারি না, না হলে কবেই ওদের খতম করে দিতাম। লুইস, আমাকে তুই এই ভেজা মাটিতে শুয়ে রেখেছো কেন? আর আমার পিঠ ব্যথা নেই কেন? বস, আপনি বলেছিলেন আপনার কোনো আঘাত পেলে যেন আমরা আপনাকে মাটিতে রেখে চিকিৎসা করি, এতে আপনি শান্তি পাবেন। তাই বস মাটিতে রেখেছি। আর বস, আপনার পিঠের ক্ষতটা শুকিয়ে গিয়েছে প্রায় 1 মাস হলো, আপনি 4 মাস কমাইছিলেন। লুইস, আমাকে এখন বলো আমার পিঠে গুলি করার পর কি কি হয়েছিল এবং আসিফ কই? বস, এটা শুনো অবাক হবেন, আসিফ খুন হয়নি, সেও সাজ্জাদের দলে বিক্রি হয়ে গেছে টাকার লোভে। আর আপনি গুলি করার পর যখন আপনি সেন্সলেস হয়ে যান, তখন রীতা ম্যাডাম আপনাকে চাবুক দিয়ে মেরেছিল, সাথে আসিফ, আবির আর সাজ্জাদও আপনাকে মেরেছিল। তারপর আপনার সেন্স না ফিরলে ওরা আপনাকে এই জায়গায় পুঁতে ফেলতে নিয়ে আসার আগেই আমরা ওদের উপর হামলা করি এবং ছিনিয়ে নেই আপনাকে। সাথে ওদের দলের সব কয়টাকে আমি পাশের গাছের সাথে লটকিয়ে রেখেছি 4 মাস ধরে। শাবাস লুইস, তুমি আমাকে সবসময় আমার ভাবনার চেয়েও বেশি কিছু দিয়েছো। বস, সব আপনার থেকেই শেখা। তো চলুন বস, যা যাক। হ্যাঁ লুইস, আমরা এখন আর ছদ্মবেশে নয়, বরং দিবালোকে রাজ করব। রাজ। বের হয়ে এলো ওরা ঘরটি থেকে, আর সামনে চোখ যেতেই হেসে উঠল তৌফিক। লুইসের বুদ্ধি আছে বলতে হবে, এদের বাঁচিয়ে রাখতে হয়তো পানি আর কিছু খেতে দিত, যা এদের শরীর দেখে বোঝা যাচ্ছে। কিরে, তোরাই তবে সাজ্জাদের লোক? ভাই ভাই আমাকে মাফ করে দিন, আমি চিনতাম না আপনাকে। চিনলে আপনার ছায়ার আশেপাশেও আসতাম না। তোরা তো ক্ষমতার অপব্যবহার করেছিস, কলেজেও তোরাই আমাকে মেরেছিলি, আর চিনলে হয়তো তোরা আমাকে সাথে সাথে মেরে দিতি। লুইস, এদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না, আমার রামদাটা দাও। লুইস রামদা এগিয়ে দিতেই 5 বার কোপ মারতে 10টা দেহ পড়ে গেল। ওদের রক্তে প্রায় গোসল হয়ে গেছে তৌফিকের। লুইস, লাশগুলোকে সাজ্জাদের বাসার সামনে রেখে এসো। আজ থেকে রক্তের খেলা শুরু লুইস, আমার আরও রক্ত চাই। সব হবে বস, চলুন যা যাক। এদিকে
রিতা নিজেকে অচেনা অন্ধকার রুমে আবিষ্কার করে চিৎকার করতে গিয়েও থেমে যায়। সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে তাকে সে দেখতে পাচ্ছে না, আর দেখবে বা কিভাবে? তৌফিক তো তার বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তৌফিক বলে রিতা তৌফিককে হুট করে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আজ এই রিতার কান্না তৌফিকের কাছে মূল্যহীন। দ্রুত ওকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তৌফিক, তারপর চুলের মুঠি ধরে নিজের সামনে দাঁড় করায়। তা কিছু বলতে গিয়েও থেমে গেল। তৌফিকের চোখের দিকে তাকায়, কারণ তৌফিকের চোখে ভালোবাসা নেই, আছে শুধু রাগ আর প্রতিশোধ। তৌফিক তুমি বেঁচে আছো? কেন? তুই কি ভেবেছিলি তোর বাবা আর আমার চামচার দুটো গুলিতেই আমি মারা যাব? তাহলে ভুল। তুই তো জানিস না তোর বাবারও বাপ আমি। তার মানে তুমিই আজ আমাদের বাসায় হানা দিয়েছিলে? কেন, তোর কি মনে হয় আমি ভীতু যে জান নিয়ে পালিয়ে যাব? জানিস তোর বাবার কি করেছি আমি? তুমি আমার বাবার কি করেছো? কোনো ক্ষতি করনি তো তার? হি হি হি, সেটা আগামীকাল দেখবি। এখন আমার প্রশ্নের জবাব দে, আমার ছেলে কই? তুমি জানতে আমাদের পুত্র সন্তান হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম। এটাও জানি যে তুই আমার ছেলেকে আবির আর আসিফের হাতে তুলে দিয়েছিলি আমার সন্তানকে হত্যা করার জন্য। কেন রে, আমার প্রতি তোর এতই ঘৃণা ছিল যখন তখন আমাকে মারতি? কেন তুই আমার ওই নিষ্পাপ ছেলেটাকে হত্যা করলি? জানিস ওরা আমার নিষ্পাপ ছেলেটাকে শ্বাস আটকিয়ে মেরে ফেলেছে। মিথ্যা কথা, তুমি আমায় ভুল বুঝছো। আমার সন্তান জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আমি নিজেও আমার সন্তানকে কোলে নিতে পারিনি। কে বা কারা আমার সন্তানকে চুরি করে নিয়েছে। আমি বিশ্বাস করি না তোর কথা, তুই মিথ্যাবাদী। তোকে আমি তিলে তিলে শেষ করব, শুধু রেডি থাক। বিশ্বাস করো, ও আমারও ছেলে ছিল, আমি কেন তাকে হত্যা করব? ওর শরীরে আমার রক্ত বইছে বলে। তৌফিক রাগ আর কন্ট্রোল করতে না পেরে রিতাকে বিছানার সাথে চেপে ধরে পুরুষত্ব দ্বারা ধর্ষণ করতে লাগলো। হ্যাঁ, এটা বৈধ ধর্ষণ। রিতার ব্যথায় চিৎকার করছে, তা তৌফিকের কানে ঢুকছে না। তৌফিকের চোখে প্রতিশোধের আগুন। এক পর্যায়ে ওকে ছেড়ে দিয়ে তৌফিক বের হয়ে গেল, সার্ভেন্টকে পাঠায়। বাগানে হাঁটাহাঁটি করতেই রবার্ট লুইস এর আগমন। বস, কি হয়েছে লুইস, তোমার চোখে পানি কেন? বস, আবির আর আসিফকে আমরা ধরতে পেরেছি, কিন্তু এতে আমাদের দুজন সাথী মৃত্যুবরণ করেছে। লুইস, আমরা এখন রক্তের খেলায়। নিজেকে শক্ত করো, কাঁদলে চলবে না। কাঁদলে তো তুমি যুদ্ধের ময়দানে দুর্বল হয়ে গেলে। বস, আসিফ আর আবিরকে কি করব? আহা, কি করবে? তাই তো, তোমায় কিছু করতে হবে না। তিনটাকে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে রাখো, আমি আসবো। আগামীকাল হবে খেলা। পরদিন সকালে তৌফিক উঠেই বিছানার একপাশে রিতাকে পড়ে থাকতে দেখে। রিতাকে এইভাবে দেখে তার নিজের ভিতরে খারাপ লাগে, তবে সেসব তোয়াক্কা না করে উঠে বের হয়ে গেল তৌফিক। নিজের ঘরের দুটো ঘর পরেই চাচির রুম। দরজা নক করলো। চাচি, ভেতরে আসতে পারি? চাচি তৌফিকের কণ্ঠ শুনে চিনতে পেরেছে, তাই কোনো কথা না বলেই দ্রুত বের হয়ে আসে রুম থেকে। তৌফিককে দেখেই কেঁদে ফেলে। বাবজান, তুই বেঁচে আছিস? ওরা তোকে খুব মেরেছে, তাই না? আরে চাচি, কান্না করছো কেন? আমি তো ঠিকই আছি। এই দেখো, তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি তো কাঁদতেছি আর এক কারণে রে, আমার নাতনিটাকে কোলে নিতে পারিনি। চাচি, আমি জানি, প্লিজ চুপ করো আর নিজের যত্ন নিও। আমি একটু আসছি। কই যাবি তুই? ওরা তোকে আবার মারবে, যাস না তুই। চাচি, আমাকে ওরা মারতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি যাবো আর আসবো। তৌফিক বের হলো। বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা অতিক্রম করার পর তৌফিক আর তার গোডাউনে আসে। সেখানে আসতেই লুইস এগিয়ে এলো। বস। লুইস, সময় নষ্ট করতে চাই না আমি। দ্রুত চলো, কাজ শেষ করে চলে যাব বাসায়। ওকে বস, সবকিছু রেডি, চলুন ভেতরে। তৌফিক লুইসকে সাথে নিয়ে ভেতরে যেতেই দেখলো আসিফ আর আবিরকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। কিরে হারামির বাচ্চারা, তোদের খাতির দাড়ি করতে কোনো অসুবিধা হচ্ছে না তো? বস, আমার ভুল হয়ে গেছে, বস আমাকে মাফ করে দিন। বাবা, তা তো হবার নয়। তুই তো জানিসই আমার ডিকশনারিতে দ্বিতীয় চান্স আর ক্ষমা বলতে কোনো শব্দ নেই। বস। আসিফ আর আবির, তোদেরকে আমি কম ভালোবাসতাম? বল ভাই, তোদেরকে আমি কম ভালোবাসতাম? আর টাকা, কত টাকা লাগতো? আর টাকা দিয়ে তোরা কি করতি? আমার মতো গ্যাং বানাতি? আর আমাকে বললে আমি নিজেই তোদের আমার এই গ্যাং ভাগ করে দিতাম, আর তোরা কিনা আমার পিঠেই ছুরি মারলি। যাই হোক লুইস, আর দেরি করো না, যত দ্রুত সম্ভব এদের টুকরো টুকরো করে ফেলো।
বস আপনি আগে উদ্বোধন করুন, তারপর না হয় আমরা শুরু করব। আর বেশি কথা না বাড়িয়ে পাশেই দাঁত দিয়ে দুটো কোপ বসিয়ে দিল তৌফিক, আবির আর আসিফের হাতে। এত জোরে মেরেছে যে ওরা কিছু বুঝে ওঠার আগেই ওদের হাত খুলে পড়ে যায়। লুইস আর পারবো না আমি, কেন যেন কান্না পাচ্ছে। বাকিটা তুমি করো। আর সাজ্জাদ কই? বস ও পালিয়ে গেছে। কি? কিভাবে? বস আসলে হঠাৎ করেই ওর সেন্স ফিরে এসেছিল, আর আমার লোকগুলোও ঘুমিয়েছিল, যার ফলস্বরূপ ও কোনোভাবে পালিয়ে গেছে। লুইস, চিন্তার কোনো কারণ নেই। ওখান থেকে চলে আসে তৌফিক, সোজা বাড়িতে আসে। রুমে আসতেই তৌফিকের চোখ গেল রিতার দিকে। রিতা একদম বাচ্চাদের মতো শুয়ে আছে দেখে তৌফিকের মায়া লাগে, কিন্তু পরক্ষণে নিজের সন্তানের কথা মনে পড়তেই রাগে মাথা গরম হয়ে গেল ওর। কিন্তু না, রিতাকে আর মারতে ইচ্ছে হলো না। তৌফিক ওর পাশেই শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে সে। হঠাৎ তৌফিকের ঘুম ভেঙে গেল কারোর গরম নিঃশ্বাস নিজের মুখে পড়ায়। চোখ খুলে দেখে রিতা জড়িয়ে ধরে আছে তাকে। রিতা প্রচণ্ড কাঁপছে। তৌফিক দ্রুত রিতার মাথায় হাত দিয়ে চমকে যায়। রিতার সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে যেন। সার্ভেন্টকে ডাকতে গিয়েও আর ডাকলো না তৌফিক, নিজেই উঠে গেল। বাথরুমে আসলো তৌফিক, সেখান থেকে বালতি ভর্তি পানি আর মগ নিয়ে রুমে আসলো। ধীরে ধীরে রিতাকে বিছানার কিনারায় নিয়ে এসে তৌফিকের কোলে রেখে হালকা করে মাথায় পানি দিতে থাকে তৌফিক। প্রায় ৪৫ মিনিট পানি দেওয়ার পর কিছুটা জ্বর কমে রিতার। তৌফিক রিতার মাথা মুছে দিয়ে আবারও আগের জায়গায় আসলো সে। রিতাকে শুয়ে দিয়ে জলপট্টি দিতে থাকে তৌফিক, সাথে রিতার শরীরের ওপর কাঁথা দিয়ে ঢেকে দিল। তবুও রিতার কাঁপাকাঁপি কমছে না। উপায় না পেয়ে তৌফিক রিতার কাঁথার মধ্যে ঢোকে। রিতাকে শক্ত করে জড়িয়ে ধরল তৌফিক, কিন্তু কিছুক্ষণ পর রিতা নিজেও তৌফিককে জড়িয়ে ধরল। এতে কিছুটা অবাক হয় তৌফিক। তৌফিকের ভাবনা, তবে কি রিতা ঘুমায়নি নাকি ঘুমের ঘোরে জড়িয়ে ধরেছে তাকে? এসব হিসাব নিকাশ করতে করতে মাথার মধ্যে বিশাল এক জট পেকে গেল তৌফিকের। তাই আর না ভেবেই ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তৌফিকের ভিতরে নরপশু জেগে উঠতে শুরু করে দিল। রিতার মুখের দিকে চোখ যায় তৌফিকের, মায়াবী লাগতে শুরু করে তৌফিকের। রিতার দিকে মাতাল করা একটা চাহনি দিতেই নিজেকে আর ধরে রাখতে পারল না তৌফিক। নিজের মুখটা ধীরে ধীরে রিতার দিকে এগিয়ে নিয়ে যায়। তৌফিকের ঠোঁট রিতার ঠোঁটের কাছে যেতেই তৌফিককে অবাক করে হঠাৎ রিতার চোখ খুলল। তৌফিক চমকে যায়, তবে রিতা নিজেই তৌফিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে চুষতে শুরু করে দিল। কোনো মেয়ের এমন স্পর্শ সাথে একলা একটা রুমে খারাপ চিন্তাতে হারিয়ে গেল তৌফিক। যেটা ছাড়া থাকতে পারবে না সেটা ছাড়তে যাও কেন? জানি না, তবে আমার এই রাজপ্রাসাদের ছোট একটা রাজকন্যা নিয়ে আসতে হবে। বললেই হলো, আমার রাজপুত্র চাই। উফ, একটু চুপ করো। দেখছো না আমি এত পরিশ্রম করছি, একটু আদর করবে তা না? ওলে বাবা লে, আমার পাগলটা দেখি রাগ করে। এমন সময় হঠাৎ তৌফিকের ফোনে টুংটাং শব্দে ঘোর কেটে যায়। একটা মেসেজ সেখানে লেখা, আবার দেখা হবে। তৌফিক বিছানা ছেড়ে উঠে। লুইস কল দিয়েছে। বস সাজ্জাদকে খুঁজে পেয়েছি। আমি ওর মেসেজ পেয়েছি, মনে হচ্ছে ওর লিডারের সাথেই আছে। চলো গেমটা শেষ করি। সব গ্যাংদের বলে দাও লোকেশন ঘিরে রাখতে। ওকে বস। তৌফিক বের হয়। রিতা উদাস হয়ে বসে আছে, বুকের ভিতরটা ওর নাড়া দেয়। সাজ্জাদ যে ওর বাবা না, সেটা রিতার মনে বারবার কড়া নাড়ছে। তৌফিকের থেকে সবটা জানার পর সাজ্জাদের প্রতি ঘৃণা জমেছে। বাবাকে হারিয়েছে সে, তৌফিক কেউ হারাতে চায় না। কি হবে কে জানে। তৌফিক চলে এসেছে লোকেশনে। একটা ভাঙা জাহাজের ভিতরে সাজ্জাদ আর সারন আছে। দরজা ঠেলে তৌফিক ভিতরে আসলো। তৌফিককে দেখেই সাজ্জাদ বলল, তুই এখানে? অবাক হচ্ছিস? এত তাড়াতাড়ি খুঁজে বের করলি? এবার তাহলে তুই মরবি। গেমসটা আমার এখন, তাই আমি যেভাবে চাই খেলবো। হা শুট করো তাকে। সারন আর সাজ্জাদ পিস্তল দিয়ে গুলি করবে। এমন সময় ব্লাস্ট হয়। পুরো জাহাজের চারপাশে বোম লাগিয়ে রাখে লুইস। তৌফিক দেরি করে না, কোমর থেকে পিস্তল বের করে ওদেরকে মেরে ফেলে। তৌফিকের শত্রু শেষ। এবার সে রিতার সাথে নতুন করে জীবন শুরু করবে। আসসালামু আলাইকুম।